এসআইআর নাকি বিজেপির চার্জশিট, কোনটা বেশি কঠিন? বিজেপির ছোড়া একের পর এক ব্রহ্মাস্ত্রকে কি করে প্রতিহত করবে তৃণমূল কংগ্রেস, তাদের চ্যালেঞ্জটা কোথায় আমরা শুনবো। আমাদের সঙ্গে রয়েছেন রাজ্যের বিদায়ী মন্ত্রী, গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী, খাদ্যমন্ত্রী, এবং একই সঙ্গে মধ্যমগ্রাম বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী রথীন ঘোষ। এই মুহূর্তে তিনি মন্দিরে আছেন এবং পুজো দিলেন। মন্ত্র বা একদম বৈদিক মন্ত্র উচ্চারিত হচ্ছে। কিন্তু আপনি সকালে মন্দিরে একেবারে পুজো দিলেন, মানে কিভাবে দিতে এসেছিলাম মায়ের কাছে, কেন আমি এই পাড়ায় থাকি এবং মা আমাদের খুব জাগ্রত। যে কোনো ভালো কাজে আমি মায়ের কাছে আসি, যে মা আমাদের আশীর্বাদ দেয়, তার উপরে ভিত্তি করে সারা দিন সারা সময় চেষ্টা করি মানুষের পাশে থাকবার। একটা বিষয় যে আপনি মন্দিরে পুজো দিলেন, আশীর্বাদ নিলেন, এবারের যে নির্বাচন, সেই নির্বাচনে আপনি লড়াইতে রয়েছেন। আপনি এর আগেও বহু বছর লড়াই করেছেন, জিতেছেন। আপনি কতটা আত্মবিশ্বাসী এবার নির্বাচনে, মানে ভোটের হাওয়া কতটা আপনার অনুকূলে আছে? দেখুন, বিষয়টা হচ্ছে যে মধ্যমগ্রামের নাগরিকদের জন্য বিধানসভা ক্ষেত্রে সর্বস্তরে মানুষের উন্নয়নে আমি আছি আর কি। এবং এছাড়াও সামগ্রিকভাবে রাস্তাঘাটের নিকাশি ব্যবস্থার উন্নয়ন তো আছেই, তা সত্ত্বেও মাননীয় মুখ্যমন্ত্রীর যে প্রকল্পগুলো আছে সেই মানুষগুলো তারা সেই সুবিধে পাক, তার জন্য আমি নিরন্তর প্রয়াস করেছি এবং কিছু উল্লেখযোগ্য কাজ আমি করেছি। একটা ওই খামারপাড়াতে 10 বেড থেকে 30 বেডের হসপিটাল, আমাদের চণ্ডীগড় রোহন্ডাতে একটা উর্দু আপার প্রাইমারি স্কুল, আমাদের মধ্যমগ্রামে রিসেন্টলি যেটা আমরা করলাম যে আমাদের বাদু রোডের ওই দিকে কোনো মাধ্যমিক স্কুল ছিল না, সেটা আমরা করেছি। এবার নির্বাচন আপনি বিধানসভায় কাজ করেছেন, সেটা রিফ্লেকশন উঠে আসে বিভিন্ন ক্ষেত্র থেকে। এই নির্বাচনের ক্ষেত্রে আপনি যদি ফলো করে দেখেন, আপনি লাস্ট এই নির্বাচনে এই বিধানসভায় 50,000-এর আশেপাশে ভোটে আপনি জিতেছিলেন। এরপর এসআইআরের জন্য এখানে প্রায় 4,000 নাম্বার গেছে, আর 23,000 তারা বিবেচনাধীন রয়েছে। আবার আপনার যে পঞ্চায়েত এরিয়া, সেখানে প্রায় 73,000 মতো মুসলিম ভোট রয়েছে, এখানে আইএসএফ ক্যান্ডিডেট দিয়ে বসে রয়েছে। ফলে কতটা চ্যালেঞ্জ এবার এই বিধানসভায় আপনি ফেস করবেন বলে আপনি মনে করছেন? চ্যালেঞ্জের তো বিষয় না, কেন সারা সময় আমি পাশে থাকি, হিন্দু হোক মুসলিম হোক সবাই সাথে আমার সখ্যতা আছে, তারা আমায় ভালোবাসে। আমার বিশ্বাস যে চতুর্থবারের জন্য তারা ঠিক আমায় আশীর্বাদ করবেন, দোয়া করবেন, এটা আমি আশা করি। বলতে এবারের নির্বাচনে দুর্নীতি একটা বড় ইস্যু করছে বিরোধী পক্ষ, ফলে সেটা কতটা প্রভাব ফেলতে পারে বা প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন? সর্বস্তরে বিষয়টা আছে। এই দুর্নীতির কথা যারা বলেন তারা নিজেরা কতটা ভালো আছেন আমি জানি না, কিন্তু মানুষের মধ্যে মানুষ কতগুলো জিনিস পছন্দ করেন, আত্মম্বরিতা, দুর্নীতি, এছাড়া রাজ্যে বেকারদের আমরা যে এমপ্লয়মেন্টের জন্যে মমতা ব্যানার্জি রিসেন্টলি যে প্রকল্প করেছেন, যুবসাথী প্রকল্প, যাতে তিনি বলবার চেষ্টা করেছেন 21 থেকে 40 বছরের যে সমস্ত যুবক যুবতী আছে তারা যাতে কম্পিটিটিভ এক্সামিনেশনগুলোতে পার্টিসিপেট করতে পারে। কারণ এটা করতে গেলে পে অর্ডার লাগে, বইপত্র কিনতে হয়, সেইটার জন্যই কিন্তু তাদের সাথী হিসেবে থাকবার জন্যে যুব সাথী বলেই প্রজেক্ট করেছেন। এবং লক্ষ্মীর ভাণ্ডারে আমাদের মায়েদের বোনেদের 1,000 থেকে 1,500 হয়েছে। এবং আর একটা যেটা, সেটা হচ্ছে যে দিদি বলেছেন যে আমরা সরকারে আসলে এই লক্ষ্মীর ভাণ্ডারটা আজীবন থাকবে, এটা একটা বড় ব্যাপার। এবং যারা আপনার লক্ষ্মীর ভাণ্ডারের উপর খুব আশা করছেন, মানে ভরসা করছেন এই প্রকল্পে? লক্ষ্মীর ভাণ্ডার আমরা যা দিয়েছি সেটা মানুষের কাছে পৌঁছেছে। এবারে মানুষ কিভাবে সেটাকে বিবেচনা করবেন সেটা তাদের ব্যাপার, কিন্তু আমাদের ভরসা আছে মায়েদের বোনেদের প্রতি। তাহলে এবারে একটা জিনিস, আমি একটা প্রশ্ন চলেই আসে যে দুর্নীতির দায়ে আপনার দপ্তরের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জেলে গিয়েছিলেন, আপনাকে হঠাৎ করে দপ্তরের দায়িত্ব নিতে হয়েছিল, সেটা নিয়ে কতটা চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন? না, বিষয়টা হচ্ছে যে কি দুর্নীতি কি অমুক জানি না, কিন্তু খাদ্য দপ্তরের দায়িত্ব দেওয়ার পরে মাননীয় মুখ্যমন্ত্রী আমি চেষ্টা করেছি যাতে এই দপ্তর সম্পর্কে কোনো অভিযোগ মানুষের না থাকে, সে রেশন কার্ডই হোক বা যে কোনো বিষয় হোক, সেটা আমি চেষ্টা করেছি রক্ষা করতে। এবং আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি যে আমি এই যে 5 বছর মন্ত্রী ছিলাম, আমি চেষ্টা করেছি সার্বিকভাবে খাদ্য দপ্তরের বিভিন্ন রিফর্মস করে সমস্ত ব্যাপারটা নিয়মাবর্তিতার মধ্যে দিয়ে
পালন করবার। খাদ্যমন্ত্রী তো জামিনে মুক্ত এই মুহূর্তে, আপনার সঙ্গে বারুদার কথা হয়েছে ফোনে বা দেখা টাকা হয়েছে এর মধ্যে? সে তো রাজনীতির সুবাদে তো দেখা সাক্ষাৎ হয়, এবং যেহেতু সাবজুডিস ব্যাপার, আমি এই ব্যাপারে কিছু বলবো না। ঠিক। আচ্ছা, আপনার দল স্বচ্ছ ভাবমূর্তির কথা বলে, স্বচ্ছতার কথা বলে, কিন্তু এবারের নির্বাচনের যে ক্যান্ডিডেট লিস্ট, সেখানে একাধিক জামিনে থাকা ব্যক্তিও তারা টিকিট পেলেন। এটা কীভাবে দেখেন আপনি? দেখুন, ব্যাপার হচ্ছে যতক্ষণ না কারোর বিরুদ্ধে কোনো কনভিকশন না হয় তাকে ততক্ষণ পর্যন্ত দোষী বলা যায় না। অর্থাৎ প্রার্থী হয়েছে, সব দলেরই প্রার্থী হয়, কিন্তু আমি এটা বুঝি যে কনভিকশন হলে তার যে বিষয় থাকে সেই তখনই তাকে দোষী বলা যায়, তার আগে পর্যন্ত তাকে দোষী বলা যায়। ঠিক ঠিক, একদম ঠিক। আচ্ছা, ভোট আসলে রথীনদা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কি বেশি অ্যাক্টিভ হয়? আমি একটা জাস্ট মানে খোলামেলা একটা গত নির্বাচনগুলোতে দেখেছি, এবারও ধরুন ইলেকশন কমিশন যখন ইলেকশন পরিচালনা করছে তখন বিভিন্ন দপ্তর এজেন্সিগুলো তাদেরকে একসাথে মিটিং করেছেন, যাতে নির্বাচনে কালো টাকা অমুক তমুক এসব ব্যাপার নিয়ে। এটা একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার, কিন্তু আমাদের বিরুদ্ধে এইটা একটা সক্রিয় থাকে এজেন্সিগুলো, যে আমাদের কোথায় কোনো যদি ক্লু পায় তা নিশ্চয়ই সেটা ভালো করে চেষ্টা করে, যে না পেলেও যে একটু হ্যারাস করা। তা ক্লু কি পাওয়া যায়? না, ক্লু পাওয়া যায় না, কিন্তু হ্যারাস করা যায়। না, এটাই যে আপনি বলছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো কি আপনাদের ক্ষেত্রে ক্লু প্লেনে তারা অ্যাক্টিভ হয়ে ওঠে, বিজেপির ক্ষেত্রে মানে মানে কেন সেটা কেন করে? সেটা করে না, সেটা তাদের এজেন্সির ব্যাপার, আর কেন্দ্রীয় সরকার আছে সেই হিসেবে করে না। আপনাকেও এই বিটার এক্সপিরিয়েন্সের মুখে পড়তে হয়েছে? হ্যাঁ, আমার পড়তে হয়েছে। আমার এইখানে বাড়িতে এসেছিল পুরসভায় চাকরি দেওয়ার ব্যাপার নিয়ে। আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন যে আমার বিরুদ্ধে এই ধরনের কোনো অভিযোগ যে চার্জশিট পেশ হয়েছে তাতে কিন্তু আমার নাম বা আমার মিউনিসিপ্যালিটির নাম কোনোভাবেই অন্তর্ভুক্ত। বলছেন তা এই যে এজেন্সি এলো কিন্তু কিছু প্রমাণ হলো না, সেইটা মানে এই যে আপনার ভাবমূর্তিকে কালিমালিপ্ত করার চেষ্টা হলো যেটা আপনি বলছেন বা অভিযোগ, তাহলে সেইটা হয়নি, এটা কি আপনি ভোটে একটা ইউএসপি আপনার? বিশ্বাস করে যে মানুষের মানে যেদিনকে এসেছিল প্রচুর লোক এখানে এসেছিল, এবং মানুষ বিশ্বাস করে যে রথীন ঘোষ এই কাজগুলো করে না। এটা হচ্ছে মোদ্দা ব্যাপার। সেই কারণেই মানুষের উপরে আমার আস্থা আছে। আমি দেখেছি মানুষ আমার বিশ্বাসও করে, ভালোবাসে। রথীনদা, বিজেপি রিসেন্টলি একটা চার্জশিট পেশ করলো, একাধিক অভিযোগ তারা নিয়ে আসলো। তো আমরা ইউজুয়ালি কি দেখি যে কোর্টে চার্জশিট পেশ করা অভিযুক্তের বিরুদ্ধে, এটাকে কীভাবে দেখছেন আপনারা? এটা দেখুন, বিজেপি তৃণমূলকে অভিযুক্ত করে দেওয়া হলো। বিজেপির নিজেদের লোকের নির্বাচনে ইস্তেহার প্রকাশ করে, আর এখানে চার্জশিট পেশ হচ্ছে, সেই এখতিয়ার আছে কি না সেটা আমি জানি না, কিন্তু আমি দেখলাম যে একটা বিজেপির তরফ থেকে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী তার উপস্থিতিতে আমাদের এই 15 বছরের কাজের নিয়ে বিভিন্ন অভিযোগ করেছেন। কিন্তু আমি বিশ্বাস করি এগুলো মানুষ খুব একটা নেয় না। মানে বিজেপি কি বঙ্গের রাজনীতির জাজ? না, সেরকমই তো একটা ভাব যে কে ভালো কে খারাপ ওরাই ঠিক করে দেবে। অমিত শাহ যারা বলছেন যে অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বার করা হবে, কেন বার করা হবে? কারণ তারাই তৃণমূলের ভোট বাক্স। আপনি কি দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করেন? অ্যাবসলিউটলি না, কারণ এসআইআর তো করে দেখলেন, বললেন প্রচুর রোহিঙ্গা আছে, প্রচুর বাংলাদেশি আছে, আমরা তো দেখলাম না কোনো কিছু পাওয়া গেল। কেন আলাদা করে লিস্ট প্রকাশ করছেন না যে এতজন মানুষ অনুপ্রবেশকারী? সেটা যদি করতে পারতেন তাহলে বিশ্বাসযোগ্যতা থাকতো। এটা শুধুমাত্র কোনো সম্প্রদায়ের মানুষ, হিন্দু হোক মুসলিম হোক, তাদের গণতান্ত্রিক অধিকারকে খর্ব করবার জন্যই এটা করা হয়েছে। আপনি বলছেন তাহলে এই রাজ্যে সংখ্যালঘু মানুষ বা ভোটার, তাদের ভোটাধিকার কাড়ার চেষ্টা করছে বিজেপি? এবারে দেখলাম যে যেভাবে এই 60 লক্ষ লজিক্যাল ডিসক্রিপেন্সি হয়েছিল, তাতে মাইনরিটি কমিউনিটির নাম বেশি, এবং আমি জানি যে এরা কিন্তু দীর্ঘদিন ধরে এই ভারতবর্ষে বসবাস করে, এবং হিন্দু কমিউনিটির পরেও এসছে, আসেনি তা নয়, কিন্তু কিসের নেতৃত্বে বিচার হচ্ছে আমি জানি না। আপনি দেখবেন যে আমি দেখলাম পরিযায়ী শ্রমিকদের আসবার জন্য সব ট্রেন ঠিক হয়েছে। কোন পরিযায়ী শ্রমিক? শুধু যারা হিন্দু ধর্মাবলম্বী তাদের নিয়ে আসবার জন্য ব্যবস্থা হয়েছে, আর যারা মাইনরিটি কমিটির পরিযায়ী আছে তাদের কিন্তু ভাবনা চিন্তা নেই। তাদের ওখানে আমি শুনেছি স্ট্রেট হয়, মুখ হয়।
এই নাগরিকরা যাদের বাংলার নাগরিক, কাজের জন্য হয়তো বাইরে গেছে, তো সেই সব পরিযায়ী শ্রমিকের বিরুদ্ধেই এরম একটা অনুযোগ করা হচ্ছে। সারা ভারতবর্ষে বাংলার লোক সব জায়গায় পাবে, তারা সেটাকে বলছে এটা দেশদ্রোহী লোকজন মুক্ত, কিন্তু কাউকে কোনোভাবে প্রমাণ করতে পারছে না। রচিনদা, বিজেপি একাধিক উন্নয়নের কথা বলে যে তারা এতদিনে চাকরি ব্যবস্থা করবেন, কিন্তু আপনি বলছেন যে আলটিমেটলি যেটা আপনার বক্তব্য উঠে আসছে, বিজেপি এখানে হিন্দু মুসলমান তাস খেলছে বিফোর ভোট। ঠিক, সেইটা কি বিজেপি এই দাবিকে সমর্থন করে? দেখুন, একটা সার্বিক উন্নয়নের কথা, একটা রাজনৈতিক দলের ইস্তাহার থাকে এবং সেই রাজনৈতিক দল, ধরুন আমরা দেখেছি অতীতে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলেছিলেন 15 লাখ টাকা করে ব্যাংকে সবার যায়নি, 2 কোটি বেকারের প্রতি বছর চাকরি হবে, হয়নি। তাহলে তারা যে উন্নয়নের কথা বলছে সেই উন্নয়নটা কি? শুধু একটা সম্প্রদায় লড়িয়ে দেওয়া ছাড়া তাদের কাছে অন্য কোনো দৃষ্টান্তমূলক কাজের উদাহরণ নেই। বলুন না যে আমরা এই করেছি, সেই করেছি, আমরা বলি আমরা এই করেছি, মানুষ বিচার করুক। সেটা না করে ধর্মীয় তাস খেলা হচ্ছে। ধর্মীয় দাসকে বিজেপিকে এবার লাভবান করবে এ রাজ্যে, আপনার কি বলেন? না, দেখুন, ব্যাপার হচ্ছে যে এই ব্যাপারটা কি কাকে লাভবান করবে বা লোকসান করবে এটা ব্যাপার। ব্যাপার হচ্ছে যে আমাদের বাংলায় যে সম্প্রীতি আছে, এটা রবীন্দ্রনাথ নজরুলের একটা বলি আমরা যে মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। এখানে রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ যারা জন্মগ্রহণ করেছে, তাদের মাটিতে দাঁড়িয়ে এই ধরনের যে সংকীর্ণ রাজনীতি, এটা না হয় উচিত। আপনি রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবর্তে বিজেপি কি একটু বঙ্কিমচন্দ্রের বেশি অনুগামী হয়ে পড়েছে? না, অনুগামী না, এটা হচ্ছে যে যেহেতু বন্দে মাতরমের হচ্ছে সেই কারণের জন্য হয়েছে। তাহলে তো প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বঙ্কিম দা বলতেন, মানে অনেক দিনের সম্পর্ক থাকলে লোকে দাদা বলে। আপনার জেলা, যে জেলা থেকে বিধায়ক নির্বাচিত হয়েছেন, সেই জেলাও সীমান্তবর্তী। সেই জেলায় অনুপ্রবেশ এবং তৃণমূলের ভোট বাক্স দুটো মতন বাস্তবতা আছে কি? না, দেখুন, এই অনুপ্রবেশ ব্যাপারটা তো আমরা মানছি না, কারণ অনুপ্রবেশ তো প্রমাণিত হয়নি কোনোভাবে যে এখানে অনুপ্রবেশ হয়েছে। এটা তো কোনো একটা রাজনৈতিক দল তারা বলবার চেষ্টা করছেন। এই তো এসআইআর হল, আপনারা প্রমাণ হোক। এসআইআরে তো বলতে পারতেন আমরা এত মানুষকে অনুপ্রবেশকারী পেয়েছি, এত মানুষকে রোহিঙ্গা পেয়েছি, কোথায় হল? ইলেকশন কমিশনের বক্তব্য যে এসআইআর এর মাধ্যমে ভোটার লিস্টের শুদ্ধিকরণ, এসআইআর প্রসেসটা, আর বিজেপি দাবি করছে যে এসআইআর এর মাধ্যমে তৃণমূলের ভোট বাক্সটা ধস নামাতে পারবে। এই মতামত কতটা যুক্তিযুক্ত বলে আপনাদের মনে হয়? এবং হচ্ছে যে এটা তো বোঝাই যাচ্ছে ইলেকশন কমিশন প্রথম দিন থেকে প্রথম একটা এএসডিডি করে বাদ গেল, তারপরে লজিক্যাল ডিসক্রিপেন্সি কোনো জায়গায়, যেসব জায়গায় আরও বেশি ইলেকশনের এই এসআইআর হয়েছে সেখানে কিন্তু এই প্রশ্নগুলো আসেনি। কিন্তু এখানে এই প্রশ্ন তুলে বেশি মানুষকে যাতে আটকানো যায়, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য, যে তাদের ভোটাধিকার প্রয়োগ না করতে পারলে তাহলে তৃণমূলকে হয়তো একটু টাইট দেওয়া যাবে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি সব ধর্মের, সব সম্প্রদায়ের মানুষ তৃণমূলের পাশে আছে এবং পাশে থাকবে। এসআইআর কি বিজেপির জন্য বাড়তি অক্সিজেন যোগাবে? কি অক্সিজেন কি নাইট্রোজেন জানি না, ভোট হলে বোঝা যাবে কার অক্সিজেন হলো কার নাইট্রোজেন। না, একটা জিনিস কি, এসআইআর তৃণমূল অনেক বেশি অস্বস্তিতে বলে বিজেপি মনে করছে, এটা তৃণমূল কি তাই মনে করে? মনে করাটা তো অস্বাভাবিক না। আমাদের যেটা বক্তব্য ছিল যে ভারতবর্ষের নাগরিক হিসেবে যে গণতান্ত্রিক অধিকার ছিল সেই অধিকারকে খর্ব করবার জন্য ইলেকশন কমিশনের মাধ্যমে বিজেপি মানুষকে হয়রানি করেছে। এসআইআরে হিয়ারিং করবার সময় আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সুপ্রিম কোর্টে গেছিলেন, অভিষেক ব্যানার্জি নির্বাচন কমিশনে দরবার করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও এই ঘটনাগুলো হয়েছে। আমরা আশাবাদী, আজকের কাগজে দেখলাম 40 লক্ষ লোকের নাকি নাম নিষ্পত্তি হয়েছে, কিন্তু কোনো অফিসিয়াল নোটিফিকেশান বা কিছু সেই ধরনের আমরা কিছু দেখছি, শুনছি যে এত লোকের হয়েছে, যেখানে 1200 লোক ছিল 1200ই বাদ গেছে, এরমও দেখছি। তাহলে ব্যাপারটা হচ্ছে যে এই যে বিষয়টা হচ্ছে, আজকে মমতা ব্যানার্জি যদি সুপ্রিম কোর্টে না যেতেন তাহলে যেটুকখানি মানুষের নাম উঠেছে সেটুকখানিও উঠতো না। পরবর্তীকালে আমাদের দলের নেত্রী বলেছেন যে যখন ট্রাইব্যুনালে অ্যাপিল হবে তখন আমরা দলের পক্ষ থেকে তাদের পাশে থাকবো। এই এত মানুষ কার্যত তারা পেন্ডুলামের মতো ঝুলছেন,
তাদের নাম বিবেচনাধীন, এর রিফ্লেকশন তো ভোটে আসবে নাকি কোনো রিফ্লেকশন আসবে না? আসা উচিত। মানুষ যারা নাগরিক আছেন তারা বিচার করবেন, যাদের নাম থাকলো যে এই যে একটা বাতাবরণ তৈরি করা, মানুষের অধিকার কেড়ে নেওয়া, এবং এমনভাবে একটা প্রচার হচ্ছে যে প্রচারটা কাঙ্ক্ষিত নয়। আচ্ছা, আমরা দেখলাম যে তৃণমূলের মধ্যে প্রায় ৭৪ জন সিটিং এমএলএ তাদের নাম আসলো না, টিকিট পেলেন না। এবং হুগলিতে দেখছি, আপনার এই জেলাতেও একাধিক যারা এমএলএ ছিলেন তারা কার্যত বিদ্রোহের সুর তাদের গলায়, এবং টিকিট নিয়ে অনেকটা বিভিন্ন জায়গায় ক্যাওটিক সিচুয়েশন হয়েছে। এইটা তৃণমূল কীভাবে সামলাবে? ভোটের রিফ্লেকশন আসবে এরপর? দেখুন, দল তো প্রার্থী চয়ন করে, দল যাকে মনে করেছে তাকে দল প্রার্থী করেছে। আমাদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ থাকতে পারে, সেটা দেখবেন আস্তে আস্তে প্রশমিত হবে। এসআইআর থেকে বিজেপির চার্জশিট, প্রত্যেকটি ক্ষেত্রেই তৃণমূল কংগ্রেস নিজের মতো করে একটা চ্যালেঞ্জিং যে স্লট তা রেডি রেখেছে, এবং যত সময় ঘনাবে, ভোট যত এগোবে, তত তৃণমূলের সেই আস্তিন থেকে এই তীরগুলোকে তারা বার করতে শুরু করবেন। যেমনটা বললেন বিদায়ী মন্ত্রী রথীন ঘোষ, তিনি ভীষণ আত্মবিশ্বাসী, তিনি ভোটের আনুকূল্যের কথাও বলছেন। একই সঙ্গে এই এসআইআর আলটিমেটলি বিজেপির পক্ষে বোধহয় নাইট্রোজেন, এমনটাই অভিমত মন্ত্রীরও। কি হয়, কোন দিকে জল গড়ায়, সেদিকে আমাদেরও নজর থাকবে, আমরা সতর্ক থাকবো সেদিকেও। ক্যামেরায় সজিত প্রামাণিকের সঙ্গে সত্যজিৎ মুখোপাধ্যায়, সিএন।